আমার লক্ষ্মী সোনা প্রিয়া, দিদার হাত থেকে খাবার খাবি তো? দেখ ভাত ডাল, মুখ খোল, মুখ খোল সোনা। এই তো আমার সোনা আমার কথা শোনে। কোনো ব্যাপার না সোনা, কোনো ব্যাপার না। খাও খাও খাও। আরে বা, মুখ খোলো। আরে বা, মুখ খোলো। দেখো দেখো খেয়ে নিল। আরে কত ভালো আমার সোনা। প্রিয়া মা, দেখো মা এবার হাতি কেমন করে ঢোল বাজাবে। হ্যাঁ দেখো, এই এই সুইচটা টিপলাম। দেখো কেমন করে ঢোল বাজাচ্ছে। সুরটাকে দেখো, এইরকম নিচে উপর করছে। ডুক 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 ডুক। ধরো 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 ধরো। বড় বড় কান হাতির। সুর দেখো, সুর দেখো, এইরকম উপরে উঠছে, এরকম নিচে নামছে। সুর উঠছে, নিচে নামছে। এবার থামাও এটাকে। এই দেখো, এইভাবে। অটো দাদা, নাকা যাবেন? এই তো প্রিয়া বাড়ি এসে গেছে। মায়ের সঙ্গে দেখা করবে তাই না? এসেছো মা? আরে বাহ, চলে এসো আমার সোনা। কি হয়েছে? তো প্রিয়া আজ কি খেয়েছে দিদার বাড়িতে? ওই দুগাল ভাত খেয়েছে মা। হ্যাঁ, এসে পড়ো মা, বসো। ঠিক আছে। তোকে আজ খুব ক্লান্ত লাগছে। ও মা, আর বলো না, আজ অফিসে খুব কাজ ছিল। এই ফিরেছি আর তুমি বেল বাজালে। তাহলে তো এখন রান্নাও চাপাসনি। তাহলে আমি এক কাজ করি, প্রিয়াকে দেখছি, তুই রান্না করে নে। আরে না না মা, তুমি চিন্তা করো না। তুমি এমনিতেই আমাদের জন্য অনেক কিছু করো। কেন? প্রিয়া আমাদের মেয়ে নয় নাকি? আরে আমাদেরও তো সময় কেটে যায় যখন প্রিয়া বাড়িতে থাকে। হ্যাঁ মা, কিন্তু তোমাকে তো বাবার জন্য গিয়ে রান্না করতে হবে। আর অজয়ও চলে আসবে এক্ষুনি। ও এলে আমি রান্না করে নেব। আর যতক্ষণ না বাবা ফিরছে, প্রিয়া আমার সাথে খেলবে, তাই না? আমি তাহলে এখন আসি, কাল হ্যাঁ, সকালে আবার ওকে নিতে আসবো। টাটা প্রিয়া। প্রিয়া, দিদাকে টাটা করো তাড়াতাড়ি। চলো টাটা করো। চল আস। হ্যাঁ মা। আটচল্লিশ বছরের কবিতা তাওড়ের পুরো সময়টা তার 6 বছরের নাতনি প্রিয়া দেখাশোনা করতে কেটে যেত। প্রিয়ার মা বাবা দুজনেই কাজে যেত, সেই জন্য প্রিয়া সারাদিন তার দাদু দিদার বাড়িতেই থাকতো। আর তারপর সন্ধেবেলায় তার দিদা তাকে আবার তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যেত। কিন্তু এক সন্ধ্যায় এই ছোট্ট শিশুটির সঙ্গে একটা বাজে ঘটনা ঘটল। স্যার স্যার স্যার, আমার নাতনি প্রিয়া। আগে আপনি একটু শান্ত হন, তারপর আমাকে বলুন ব্যাপারটা কি হয়েছে। কিছু লোক ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্যার। কোথায় হয়েছে এটা? আপনি কোথা থেকে বলছেন? আমি মিরাটের মুভি ফ্রেম বিল্ডিং এর সামনে থেকে বলছি স্যার। স্যার আমার মেয়ে এখানে থাকে স্যার। আমি আমার নাতনিকে এখানে ছাড়তে এসেছিলাম, কিছু লোক ওকে অটো করে নিয়ে গেল স্যার। স্যার আমার নাতনি খুব ছোট। দেখুন ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমাদের পুলিশ ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছে। মাসিমা, আপনি অটোর নম্বরটা কি দেখেছেন? মা কি হয়েছে? মা প্রিয়া কোথায়? মা ওরা নিয়ে চলে গেল। কোথায় নিয়ে চলে গেল? মা কে নিয়ে চলে গেল? মা বলো কিছু। মা কে নিয়ে গেল? মা নিয়ে গেল ওকে, আমার কোল থেকে কেড়ে নিয়ে গেল।
স্যার আমি রোজগারের মতন প্রিয়াকে অটো করে নিয়ে আসছিলাম। দাদা, নাকা। অটোটা এখানে এসেই থেমেছিল। আমি প্রিয়াকে নিয়ে নিচে নামলাম, শুধু টাকাটাই বার করছিলাম, আর তখনই 1 মিনিট, হ্যাঁ। আরে আরে কি করছো? নিয়ে যাও না, ছাড়ো ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো, দাঁড়াও, কি করছো? আরে দাঁড়াও দাঁড়াও, ছাড়ো ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো। প্রিয়া, আমার মেয়েকে নিয়ে চলে গেল। প্রিয়া প্রিয়া প্রিয়া। আরে রিক্সাটা কোন দিকে গেছে? ওই দিকে গেল, কিন্তু আমি বেশি দূর দৌড়তে কি হয়েছে কি পারিনি। কবিতা, কি হয়েছে? স্যার হতে পারে এই ব্যাপারটা বেগিং মাফিয়াদের। আপনি প্রিয়াকে ছাড়তে কি একই অটোতে যাতায়াত করতেন? না স্যার, যখন যেমন অটো পেতাম তাতেই উঠে পড়তাম। মা মা তুমি ওই মহিলাকে এর আগেও দেখেছো কি? না, আমি তার মুখটা ভালো করে দেখতে পাইনি। আমি প্রিয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওকে আদর করছিলাম। স্যার আমরা চেঁচামেচি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এখানে চলে আসি। এসে দেখি মাসিমা ওখানে বসে কাঁদছেন। বোধহয় আমরা আসার আগেই অটোটা চলে গেছে। আজ ছুটির দিন, তাই লোকজনও রাস্তায় কম থাকবে। স্যার মনে হয় কিডন্যাপিং পুরো প্ল্যান করে করা হয়েছে। নিজের নাতনিকে দিয়ে আসা নিয়ে আসার জন্য এই রাস্তাই ব্যবহার করতেন? কখনো কি মনে হয়েছে কেউ আপনার পিছু নিয়েছে বা ফলো করছে? না তো স্যার, যদি এমন কেউ করেও থাকে আমি কখনো খেয়াল করিনি। সেই কাছেই অটো রিক্সা স্ট্যান্ড আছে, আমি ওখানে গিয়ে খোঁজ নিচ্ছি। ঠিক আছে। ছ বছরের প্রিয়া যখন তার বাড়িতে ফেরত আসছিল তখন তার দিদার কাছ থেকে তাকে জোর জবরদস্তি ছিনিয়ে নেওয়া হয়। একটা শেয়ারিং অটো আর তাতে বসে থাকা একজন পুরুষ আর মহিলা এই কিডন্যাপিং কেসের প্রাইম সাসপেক্ট ছিল। স্যার আমি তো আজ ওদিকে যাইনি। জেল গেছিস কখনো? ঠিকঠাক বলে দে, নইলে আজকে জেলে যাবি। মনে কর, তুই নয়তো তোর কোনো বন্ধু হবে। মায়ের দিবি করছি, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আমারই ভুল ছিল, আমার সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমারই নাতনির সঙ্গে এরকম। দেখুন, পুরোপুরি চান্স আছে যে কেউ তো আপনাকে ফলো করছিল। কিডন্যাপিংটা পুরো প্ল্যানিং এর সাথে করা হয়েছে। যদি এটা কিডন্যাপিং হয় তো। স্যার, কিন্তু কেউ প্রিয়াকে কেন কিডন্যাপ করবে? ও না তো কথা বলতে পারে, না তো হাঁটতে পারে। ও তো সাহায্যের জন্য চেঁচাতেও পারবে না। ও আর 5টা বাচ্চার মতো নয়। স্যার স্যার, আমার মেয়ে স্পেশাল চাইল্ড। সরি, রিপোর্ট লাস্ট টাইমের মতো, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তাহলে ডক্টর, আমাদের প্রিয়া কি সারা জীবন এমনই থাকবে? রেগুলার মেডিকেশনস আর থেরাপির সাহায্যে বয়স বাড়ার সাথে সাথে ওর ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু এর থেকে বেশি আশা করবেন না। আপনারা তো জানেন ওর সেরিব্রাল পেনসি আছে। নর্মালি এই সমস্ত বাচ্চাদের মানসিক বিকাশ একটু স্লো হয়, তাই ওদের সাথে অন্যদের তুলনা করা ঠিক নয়। সরি, আপনি চিন্তা করবেন না, আমরা প্রিয়াকে ঠিক খুঁজে বার করব। সব আমার ভুল। মা মা, তুমি একটু চুপ করো, এতে তোমার কোনো দোষ নেই।
জানিস আজ সকালে ও খেতেও চাইছিল না, আমি ওকে জোর করে খাবার খাইয়েছি। খেয়ে নাও না মা, মুখ খোলো, মুখ খোলো, খোলো। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো না, কিন্তু মুখটা তো খোলো, দেখি তো আমার প্রিয়ার মুখে কটা দাঁত আছে। চলো মুখ খোলো, মুখ খোলো। দেখাও, দাঁত দেখাও আমাকে। খোলো 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 খোলো, মুখ খোলো। এই তো আমার সোনা। রোজ আমি এই সময় ওকে খাওয়াই, খিদে পেয়েছে হয়তো আমার প্রিয়ার। দেখুন, চিন্তা করবেন না, প্রিয়াকে খোঁজার জন্য আমরা পুরো চেষ্টা করব। আচ্ছা, আপনি আমায় আপাতত এটা বলুন, ওই অটোর নাম্বার আপনার মনে আছে? না, ওই অটোর পিছনে কিছু লেখা ছিল? কোনো নাম, কোনো চিহ্ন? অটোর পিছনে তো দৌড়েছিলেন, হয়তো কিছু দেখে থাকবেন। আগে না, আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম, ঠিক করে কিছু দেখতে পাইনি। অটোর ভিতরে যে দুজন বসেছিল তাদের মুখটা দেখেছেন আপনি? ওই মহিলা হাতে বালা পড়েছিল, গলায়ও কিছু ছিল ওর। ও অটোর ভেতরে বসে প্রিয়াকে আমার থেকে কেড়ে নিল। এই জন্য ওর মুখটা ঠিক করে দেখতে পাইনি। প্রিয়া স্পেশাল চাইল্ড ছিল বলে পুলিশ এই কেসটা নিয়ে খুবই চিন্তিত ছিল। প্রিয়াকে খুঁজে বের করার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করতে থাকে আর একটা ম্যাসিভ সার্চ অপারেশন শুরু করে। তুই ছাড়া আর কে কে ওই রুটে অটো ভাড়া দিস? ওই রুটে যে কটা অটো চলে আমি তাদের ড্রাইভারের নাম আর নম্বর এক্ষুনি আপনাদের দিচ্ছি। রঘুবীর মিশ্র, ঘনশ্যাম তিওয়ারি, সচিন কামলে, মোহন দেশপান্ডে, রাজেশ গুপ্ত, শাহিদ তালোয়ার আর সন্তোষ কুমার, এদের সবাইকে নিয়ে 15 মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে চলে আয়। স্যার, এখন কি করে বলবো কে কখন কোথায় ভাড়া নিয়ে গেছে? এত তাড়াতাড়ি কি করে হবে? সবাইকে আমি পুলিশ স্টেশনে চাই, তাও 15 মিনিটের মধ্যে, না হলে তোদের সবার মিটার ডাউন করে দেবো, বুঝলি? তোমরা যে রুটে অটো চালাও এই অটোটা সেই রুটেই চলতো। অটোর মধ্যে একটি লোক আর মহিলা বসেছিল, এই মেয়েটা ওদের সাথে ছিল। কেউ দেখেছো এই মেয়েটাকে? চোখ বন্ধ করে অটো চালাও নাকি? স্যার, পুরো অটো রুট ধরে 400-র বেশি অটো রিক্সা চেক করলাম, খোঁচরদেরও কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। একটা কথা বুঝতে পারছি না, এখনো মুক্তিপণের জন্য ফোন কেন আসলো না? হ্যালো, না স্যার, আমি সত্যি বলছি, এখনো পর্যন্ত কোনো কিডন্যাপারের কোনো ফোন আসেনি। আপনার কারোর সাথে কোনো শত্রুতা বা তেমন কিছু? স্যার, আমি তো বুঝতেই পারছি না যে প্রিয়াকে কেন কেউ কিডন্যাপ করতে যাবে। আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ, অগাধ টাকাও নেই। আমার তো মনে হয় না টাকার জন্য কেউ প্রিয়াকে কিডন্যাপ করেছে। মনে হয় না এই কিডন্যাপিং টাকার জন্য করা হয়েছে। স্যার, হতে পারে এই ব্যাপারটা চাইল্ড ট্রাফিকিং অথবা বেগিং মাফিয়াদের প্রিয়াকে বিক্রি করে দেওয়ার জন্যই এটা করেছে। যদি এমনটা হয় তাহলে তাড়াতাড়ি ওরা প্রিয়াকে কোথাও দূরে পাঠানোর চেষ্টা করবে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। স্যার, স্কেচ আর্টিস্টকে ডেকে ওই কিডন্যাপারগুলো স্কেচ বানিয়ে নিই তাহলে। যদি রাফ স্কেচও পাই, হতে পারে কোনো ক্লু পেয়ে গেলাম। ঠিক আছে, সঞ্জয়কে ডাকো। ওকে স্যার। আর একটা কথা, প্রিয়া স্পেশাল চাইল্ড, তাই কেসটাও আমাদের কাছে স্পেশাল। যতটুকু পারবো চেষ্টা করব। এই বাচ্চাটার কেসটা খুব সেন্সিটিভ। ও একজন স্পেশাল চাইল্ড। ওর যদি কিছু হয় তাহলে আমাদের পুলিশের জন্য সেটা লজ্জার ব্যাপার। আমরা সব রকম চেষ্টা করছি স্যার। সেটা আমি জানি, কিন্তু এটা যদি বাইরের স্টেটের কোনো গ্যাংয়ের কাজ হয় তাহলে আমাদের সমস্যাটা অনেক বেড়ে যেতে পারে।
এমনিতেই আমাদের কাছে সময় কম, যা কিছু করবার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। দেখুন, আপনার ওই লোকটি আর ওই মহিলাটির সম্পর্কে যা মনে আছে ছোট ছোট ডিটেলগুলো আমাকে বলুন। আমি ওদের ঠিক করে দেখতে পাইনি, শুধু একবার এক ঝলক দেখেছিলাম। ঠিক আছে, ওই এক ঝলকে আপনি যা দেখেছেন সেটাই বলুন না। 6 বছরের মেয়ে, না হাঁটতে পারে না কথা বলতে পারে। এখানে তো দেখিনি একে। ঠিক আছে, তুই যদি ওর ব্যাপারে কিছু জানতে পারিস তাহলে আমাকে এসে বলবি। বোধহয় ওই মহিলার রংটা একটু চাপা। দেখ, যদি মেয়েটাকে না পাওয়া যায় তাহলে পুলিশ কিন্তু তোর হাল খারাপ করে দেবে। মামলা খুব গরম হয়ে আছে। তুই যদি কিছু জানিস তাহলে সোজাসুজি আমাকে বলে দে, না হলে। আরে দান্দার কসম ভাই, আমাদের কোনো কাজ নয় এটা। আর এমনি আমাদের রুল আছে, 12 বছরের নিচে কোনো কাজ করবো না। আর একটু ভেবে বলুন। কিরে সুলেমান, এই মেয়েটাকে দেখেছিস? এই দিকে তো দেখিনি। যদি না দেখে থাকিস তাহলে দেখ, বুঝেছিস? হ্যাঁ দেখ, যদি মেয়েটাকে না পাওয়া যায় তাহলে পুলিশ আসবে তোকে দেখতে, আর তোর যে পাটা ভালো আছে সেটা কিন্তু ভেঙে দেবে, বুঝেছিস? তাহলে এখন থেকে কাজ শুরু করে দে, ঠিক আছে? চল যা। ওই মহিলা কি পরেছিল সেটা আপনার মনে আছে কি? বোধহয় শাড়ি পরেছিল। বোধহয়। আচ্ছা, ওই অটো ড্রাইভার তো আপনার সামনে বসেছিল, ও কি রঙের ইউনিফর্ম পরেছিল? সাদা, খাকি নাকি অন্য কিছু? অটোওয়ালা প্রিয়া আমাদের জীবনে সবকিছু ছিল। আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। প্রিয়া কি বেশিরভাগ সময়টা ওর দিদার কাছেই থাকতো? আগে হ্যাঁ, আমি আর আমার স্ত্রী কাজে বেরিয়ে যেতাম। কারো না কারো প্রিয়ার সাথে সবসময় থাকা খুব দরকার ছিল। কাজের লোকের ভরসায় ওকে ছেড়ে যাওয়া আমরা ঠিক পছন্দ করতাম না। আমার শাশুড়ি নিজে থেকে বলেছিলেন যে উনি প্রিয়াকে সামলাবেন। প্রিয়ারও দিদার কাছে থাকতে খুব ভালো লাগতো। রোজ সকাল 7টা-8টা নাগাদ প্রিয়ার দিদা এসে প্রিয়াকে নিয়ে যেত, আর সন্ধে হলেও চলে আসতো। মানে ওর মা বাবার সাথে অনেক কম সময় কাটাতো বলতে পারেন, কিন্তু প্রিয়ার বাবা মা প্রিয়াকে খুব আদর যত্ন করে মানুষ করে। ও সত্যি খুব মিষ্টি, আর আমরাও ওকে খুব ভালোবাসি। দেখুন ম্যাডাম, যে কোনো মানুষের কাছে আসল থেকে সুদ সবসময় প্রিয় হয়। কবিতা আর ওনার স্বামী দুজনেই প্রিয়ার খুব ভালো দেখাশোনা করতেন। আসলে নাতনি বলে কথা। কিন্তু এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। ধন্যবাদ। আর কিছু মনে আছে আপনার? যখন ডাক্তারবাবু প্রিয়ার ব্যাপারে আমাদের বলেছিলেন, তখনই আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আরেকটা সন্তানের জন্য চেষ্টা করব না, বরং আমরা আমাদের পুরোটা সময় প্রিয়াকে ভালোভাবে মানুষ করতে কাজে লাগাবো। আমরা জানতাম
যে ওর সারাটা জীবন আমাদের সাহায্যের দরকার হবে। প্রিয়া কিডন্যাপ হওয়ার পর প্রায় একদিন কেটে গেছে, কিন্তু পুলিশের এত চেষ্টা করা সত্ত্বেও এই স্পর্শকাতর কেসটায় তারা কোনো ব্রেক থ্রু পাচ্ছিল না। সময় কেটে যাচ্ছিল কিন্তু প্রিয়ার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আর তারপর স্কেচ আর্টিস্ট সঞ্জয় লোখান্ডে এই কেসে একটা ব্রেক থ্রু দেখতে পায়। কিন্তু এই ব্রেক থ্রুটার কি সত্যি কোনো বেসিক লজিকের উপর ভিত্তি ছিল, নাকি শুধুমাত্র একটা ইনটিউশন? এদেরকে দেখে নতুন মনে হচ্ছে স্যার। হয়তো নতুন কোনো গ্যাং গজিয়ে উঠেছে, সেই জন্য ধরা পড়েনি। যদি প্রিয়াকে ওরা কোথাও বিক্রি করে থাকে তাহলে কোথাও না কোথাও থেকে কিছু ক্লু তো আমরা পেতাম। মনে হচ্ছে প্রিয়াকে বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছে। কি ভাবছো সঞ্জয়? স্যার বুঝতে পারছি না, এই স্কেচটা নিয়ে আমার একটা অন্য রকমের ফিলিং হচ্ছে। এটাকে আপনি আমার সন্দেহ বা ইনটিউশন বলতে পারেন। বলতে কি চাইছো? স্যার প্রিয়ার দিদিমা ওই লোকটার কি ওই মহিলার কি ওই অটো ড্রাইভারের কারোরই চেহারা ঠিকঠাক বর্ণনা দেননি। আর এই যে সমস্ত স্কেচগুলো আমি করেছি সেগুলো তো খুব কম ইনফরমেশনের উপর তৈরি। এটা তো আমরাও জানি যে এটা ঠিকঠাক স্কেচ নয়, তবুও তো একটু আধটু আন্দাজ করতে পারি। স্যার আমার তো মনে হচ্ছে যে আমি যে স্কেচগুলো এঁকেছি এই লোকগুলো আসলে নেই, দে ডোন্ট ইভেন এক্সিস্ট। স্যার আমি এর আগে আপনাদের জন্য হাজার হাজার স্কেচ করেছি, কিন্তু যেভাবে প্রিয়ার দিদিমা ওদের চেহারার বর্ণনা দিচ্ছিলেন আমার তো মনে হলো উনি মিথ্যে কথা বলছেন, অথবা উনি জেনে শুনে কিছু একটা লুকোচ্ছেন। And it's my gut feeling. স্যার আমার মনে হয় গোটা ব্যাপারটাই পারিবারিক। না সঞ্জয়, সেরকম আমার মনে হয় না। এই পার্সোনাল অ্যাঙ্গেলটা আরো একবার দেখা যাক। হয়তো সঞ্জয় যা বলছে সেটাই ঠিক। অনেক সময় ভেতরের ক্ষত বাইরে থেকে বোঝা যায় না। না স্যার, 4 জনের কল রেকর্ড চেক করেছি, সন্দেহ করার মতো কিছু পেলাম না। বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি। এখনো অবধি কোনো ক্লুই হাতে পেলাম না। প্রিয়া হঠাৎ এরম করে গায়েব কি করে হয়ে গেল? প্রিয়া তথাকথিত অপহরণের একদিন পর প্রিয়া লাশ উদ্ধার হয়। কিডন্যাপিং এর কেস এবার মার্ডার কেসে পরিণত হয়েছিল। কিন্তু কে করেছিল একটা 6 বছরের সরল শিশুকে খুন, আর কেন? প্রিয়া, প্রিয়া
প্রিয়া প্রিয়া প্রিয়া কি হয়েছে প্রিয়া 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 কি হলো প্রিয়া আমার প্রিয়া কি হলো প্রিয়া কাল থেকে প্রিয়া মিসিং ছিল আর আমরা কিচ্ছু করতে পারিনি। খবরের কাগজে বড় করে আমাদের বদনাম করেছে। আগামীকাল আমাদের নামে আরো খবর বেরোবে, লিখবে যখন কিডন্যাপিং হয়েছিল তখন আমরা কিচ্ছু করতে পারিনি, আর এখন যখন বাচ্চাটাকে মেরে ফেলেছে তখনও আমরা কিডন্যাপারকে অ্যারেস্ট করতে পারিনি। সরি স্যার, কিন্তু আমার মনে হচ্ছে প্রিয়ার কিডন্যাপিং হয়নি। এই কথাটা তোমার কাল বলা উচিত ছিল। এখন বললে এটাই প্রমাণ হবে যে পুলিশ তার দোষ ঢাকতে অজুহাত দিচ্ছে। এই কথাটা প্রমাণ ছাড়াই উঠবে। যে করে হোক খবর নাও প্রিয়ার সঙ্গে কি হয়েছিল আর কে করেছিল। ইয়েস স্যার। স্যার, যদি এটা কোনো গ্যাংয়ের কাজ হয় তাহলে ওরা জেনে গেছিল যে আমরা প্রিয়ার জন্য খোঁজ খবর করছি, আর এই মুহূর্তে ওকে ওদের কাছে রাখা বিপদ হতে পারে। আমার মনে হয় কেসটা ছড়িয়ে যাওয়ার জন্য কিডন্যাপাররা প্রিয়াকে খুন করেছে। কিন্তু কেন জানি না সঞ্জয়ের কথাটা বারবার আমার মাথায় ঘুরছে। স্যার আমার মনে হয় ব্যাপারটা ওনাদের নিজেদের ব্যাপার। আমরা এত অটোওয়ালাদের জিজ্ঞাসাবাদ করেছি, না তো আমরা সেই কিডন্যাপিং করার অটো পেয়েছি, না তার ড্রাইভার, আর না তো সেই দুজনের খোঁজ পেলাম যারা ওই সময় অটোতে বসেছিল। স্যার, ওই স্কেচগুলো নিয়ে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কিন্তু ওই মহিলার কোনো খোঁজ পেলাম না। আমার কোথাও মনে হয় আমরা ভুল দরজায় কড়া নাড়ছি, তাই কিছুই আমরা হাতে পাচ্ছি না। হয়তো সঞ্জয়ের ইনটিউশনই ঠিক। প্রিয়ার পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেছি, আর সেখান থেকে কিছু শকিং ফ্যাক্ট উঠে এসছে। বলুন, পোস্টমর্টম রিপোর্ট থেকে কি জানতে পারলেন? আপনি প্রিয়ার কিডন্যাপিং এর যে সময়টা বলেছিলেন তার অন্তত 10 ঘন্টা আগে ওর মৃত্যু হয়েছিল। ওর ফুসফুসে জল ছিল, তার মানে হলো ওর মৃত্যু জলে ডুবেই হয়েছে। আমার মনে আছে যে আপনি আমাকে বলেছিলেন ওর দিদা ওকে খাবার খাইয়ে ওকে ওর মার কাছে দিতে যাচ্ছিল, তাই তো? আগে হ্যাঁ। কিন্তু বাচ্চাটার পেটে খাবারের একটা দানাও ছিল না। আজ সকালেও খেতে ইচ্ছে করছিল না, আমি তবু জোর করে খাওয়ালাম। কবিতা দেবী আছেন? আসো। কি হয়েছে? প্রিয়ার খুনির কিছু খবর পেলেন? হ্যাঁ, খুনির বাড়ির দোরগোড়া অবধি পৌঁছে গেছি। আপনি আমাদের খুঁজতে খুব সাহায্য করেছেন, ব্যাস আর একটু সাহায্য করে দিন। আপনার মনে হয় আমি আপনাকে প্রিয়ার সম্পর্কে মিথ্যে কথা বলেছি? আমি আমার নাতনি সম্পর্কে কেন মিথ্যে কথা বলবো? আমি ওর দিদিমা। দিদিমা, মিথ্যে তো বলেছেন আপনি। না তো প্রিয়ার কিডন্যাপিং হয়েছিল, না তো আপনি কোনো অটোতে বসেছিলেন। কিডন্যাপিং এর যে গল্পটা আপনি বলেছিলেন না, তার 10 ঘন্টা আগে প্রিয়া মারা গেছিল। মিথ্যে। আপনারা আসল খুনিকে ধরতে পারেননি, আমার নাতনিকে বাঁচাতে পারেননি, তাই আমার উপর দোষ চাপাচ্ছেন। কবিতা দেবী, নাটক এবার বন্ধ করুন। অ্যাক্টিং করতে করতে যে ওভার অ্যাক্টিং করেছেন না, সেটাই আপনার মুখোশ খুলে দিয়েছে। কি বলেছিলেন আপনি? প্রিয়াকে বাড়ি দিয়ে আসার আগে ওকে খাইয়েছিলেন, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে এটা পরিষ্কার যে ওর পেটে একটা খাবারের দানাও ছিল না। সব মিথ্যে বলেছেন আপনি। সত্যি তো এটাই যে প্রিয়াকে আপনি খুন করেছেন। ঠিক বলেছেন আপনি। প্রিয়াকে ওর দিদিমা নিজেই মেরেছে। মিথ্যে কথা বলেছে সবাইকে ও। আপনি এসব জানতেন? হ্যাঁ, যখন থেকে এই নাটকটা শুরু হয়েছে তার অনেক আগেই প্রিয়া মারা গেছে। প্রিয়া কোথায়? কবিতা, আমি কিছু জিজ্ঞাসা করছি, কোথায় প্রিয়া?
কবিতা, তুমি কেন কিছু বলছো না? আমাদের প্রিয়া কোথায়? আপনি প্রিয়াকে জলে ডুবিয়ে মেরেছেন? আপনার নাতনি ছিল, আপনার মেয়ের মেয়ে। এই সব কিছু আমি আমার মেয়ের জন্যই করেছি। প্রিয়া আমার মেয়ের কাছে একটা বোঝা হয়ে গেছিল, যেটা ওকে সারা জীবন বইতে হতো, সারা জীবন ওকে সামলাতে হতো। আপনার মেয়ে কি কখনো আপনাকে বলেছিল? না স্যার, আমার মেয়ে কখনো কিচ্ছু বলেনি। কেউ কিচ্ছু বলেনি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছিলাম। প্রিয়ার জন্য ওরা দুজনই নিজেদের জীবন নষ্ট করছিল। ওরা তো এটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আরেকটা বাচ্চা নেওয়ার কথা ভাববেই না। কিন্তু এসব কতদিন চলতো? কতদিন? প্রিয়া একটা স্পেশাল চাইল্ড ছিল, শুধু এই কারণেই ওকে আপনি মেরে ফেললেন? আপনি বুঝতে পারবেন না স্যার। সহজ ছিল না ওকে যত্ন নেওয়া। সবচাইতে বেশি সময় আমি কাটিয়েছি ওর সঙ্গে। আমি জানতাম কি কষ্ট হতো ওর। কেউ আপনাকে জোর জবরদস্তি করেনি, নিজের ইচ্ছে আপনি সামলাচ্ছিলেন। যদি প্রিয়াকে সামলাতে কোনো অসুবিধে হচ্ছিল তো নিজের মেয়ের সাথে কথা বলতে পারতেন। আপনার কোনো অধিকার ছিল না প্রিয়ার জীবন নেওয়ার। আচ্ছা, সুরেখা আর তার স্বামীও কি এর মধ্যে জড়িত? না স্যার, ওরা তো প্রাণের থেকেও বেশি ভালোবাসতো ওকে। ওরা দুজন কিচ্ছু করেনি। সত্যিটা আগে কেন বলেননি? স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে কবিতা প্রিয়ার সাথে এইরকমটা করতে পারে। কিন্তু উনি এমনটাই করেছেন। আপনি সবকিছু জানতেন, তবু এই কথাটা আপনি লুকিয়েছেন, চুপ করেছিলেন। কিডন্যাপিং এর মিথ্যে গল্পটা সত্যি করার জন্য আপনিও না সঙ্গ দিয়েছেন। অতএব আপনিও অপরাধী। করুণা হচ্ছে আপনার ভাবনার উপরে, আর করুণা হচ্ছে আপনার মেয়ের ওপরেও। মা, প্রিয়া আমার মেয়ে ছিল। যদি তোমার ওকে নিয়ে কোনো অসুবিধা হচ্ছিল তো তুমি আমাকে বলতে পারতে মা। সুরেখা, আমি তো শুধু তোর ভবিষ্যতের কথা ভেবেছিলাম। সারা জীবন তোদের দুজনকে প্রিয়ার জন্য যে কষ্ট করতে হতো। মিথ্যে বলছো তুমি মা, মিথ্যে কথা বলছো। প্রিয়াকে নিয়ে আমাদের কোনোদিন কোনো কষ্ট ছিল না, আর না কোনোদিন হতো। আমার সন্তান ছিল মা ও। আর তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিল। এবার আমি কি করে বাঁচবো মা? কবিতাকে আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য, পুরুষোত্তম আর কবিতাকে 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য আর 34 নম্বর ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য গ্রেফতার করা হয়েছে। ভুল তথ্য দেওয়ার জন্য পুরুষোত্তমের বিরুদ্ধে আইপিসির 211 নম্বর ধারাও লাগু করা হয়েছে। কবিতা আর পুরুষোত্তম দুজনেই এখন আইনি হেফাজতে আছে। কবিতা এই সময় খুবই মানসিক চাপে রয়েছে আর অনুশোচনা করছে। প্রিয়ার মা বাবা এখনো পর্যন্ত তাদের মেয়েকে হারানোর দুঃখ ভুলতে পারেননি। সন্তান যেমনই হোক না কেন, কিন্তু তার মা বাবার কাছে সে মূল্যবান হয়, যেমন প্রিয়া তার মা বাবার কাছে ছিল। আর প্রিয়ার অভাব তাদের সবসময় কষ্ট দেবে। একটা স্পেশাল চাইল্ডের স্পেশাল কেয়ারের দরকার হয়, আর যারা এই দায়িত্বটা নিয়ে থাকেন তাদের কাজ নিঃসন্দেহে মুশকিল হয়। কিন্তু আজ আমরা এমন মডার্ন যুগে বাস করি যেখানে এই ধরনের বাচ্চাদের ডিসেবল নয়, বরং ডিফারেন্টলি এবল বলা হয়।
তাদের জন্য স্পেশাল স্কুল আছে, প্রফেশনাল আছে যারা দিনরাত পুরো নিষ্ঠার সঙ্গে এই ফিল্ডে কাজ করে যাচ্ছেন, যাতে সব স্পেশাল বাচ্চারা উন্নত জীবন পেতে পারে, তারা মাথা তুলে তাদের জীবন কাটাতে পারে। স্পেশাল বাচ্চাদের জন্য যথাযথ পরিবেশ শুধুমাত্র বাড়িতেই নয়, বরং বাড়ির বাইরেও সঠিক পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যাতে প্রত্যেক বাচ্চাই এগিয়ে যাওয়ার উৎসাহ পায় আর সুযোগ পায়। প্রিয়ার সঙ্গে যা কিছু ঘটেছিল তা অত্যন্ত দুঃখজনক আর অমানবিক ছিল। প্রত্যেক বাচ্চার মতো প্রিয়ারও বেঁচে থাকার সম্পূর্ণ গর্বের সঙ্গে বাঁচার অধিকার ছিল। কি হয়েছে যদি ওই ছোট্ট অসহায় বাচ্চাটা নিজের অধিকারের জন্য আবেদন না করতে পারে, প্রতিবাদ না করতে পারে? কিন্তু সত্যি তো এটাই যে সে আমাদেরই একজন, আমাদের মতোই সেও এই জীবনটা উপহার রূপে পেয়েছিল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন অহেতুক রাগ দেখানোর আগে মূল কারণটা বোঝা উচিত। যে কোনো ঘটনারই একটা না দেখা দিকও থাকতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।